অন্যদিকে আমরা দেখি মেটকে ফার্স্ট এইড নেওয়ার জন্য অ্যাঞ্জেলিকা হেল্প করছিল। তখন অ্যাঞ্জেলিকা মেটকে বলছিল যে তুমি অনেক ব্রেভ, যার কারণে আমরা জিততে পেরেছি। তাদের মধ্যে একটা মোমেন্ট ক্রিয়েট হয়। তখন অ্যাঞ্জেলিকা বলে যে সে অনেক বেশি লাকি। মেট বুঝতে পারে না কার কথা বলছে। তারপর সে বলে যে জেইন অনেক বেশি লাকি যে তোমাকে ফ্রেন্ড হিসাবে পেয়েছে। দেখে মনে হচ্ছিল যে মেট তার ড্রিম গার্ল পেয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি হঠাৎ ম্যাডাম ভায়োলেন্ট যাওয়ার আগে একটা ভয়ঙ্কর কথা বলে ওঠে, তোমরা কি ভাবছো সব শেষ, আমি একাই তোমাদের শত্রু? এই কথা শুনে সবাই কিছুটা থমকে যায়। তারপর সে জানায় আসল ভয়ঙ্কর শক্তি এখনো ছায়ার আড়ালে আছে। একদল রহস্যময় মানুষ যারা গোল্ডেন মাস্ক পরে থাকে, তারা আসলেই সিরামের পিছনে লেগে আছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো সেলিনের মৃত্যুর পিছনে নাকি ভায়োলেন্ট ছিল না। মানে পুরো সময় সবাই কোনো না কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই করছিল। ভায়োলেন্ট পাগলের মতো হাসতে হাসতে বলে এখনো শেষ হয়নি, আমি এখনো সিরাম পাবো। হঠাৎ সেখানে সে লিয়ামের লাশ দেখে আর কান্না করতে থাকে আর বলে লিয়াম লিয়াম আমার ছেলে, আর বলে তোমরা আমার ছেলেকে মেরেছ। এই বলে ভায়োলেন্ট জুড়ে জুড়ে কান্না করতে থাকে। তারপর আমরা দেখি স্যার এলভারেজ, জেইন, সুপ্রিমো, রুকসেন আর নিকিকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। সেখানে রুকসেন জেইনের সঙ্গে একটু ভাবসাব নেওয়ার চেষ্টা করে। তখন সুপ্রিমো তাকে একটু ওয়ার্নিং দেয়, কিন্তু রুকসেন কুল ওয়েতে বলে যে রিল্যাক্স থাকো সুপ্রিমো, আমি জেইনকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিব না। মানে রুকসেন শুধু জেইনের ভালো বন্ধু হতে চাইছিল। তারপর রুকসেন জেইনকে বলে তোমার উচিত আমাকে থ্যাংক ইউ বলা, কারণ আমি ব্লাডি উইকে ওই জার্কটাকে মেরেছি। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জেইনকে মারার জন্য একজন তাড়া করছিল। মানে ওই যে নোটে লেখা ছিল যে যার নাম লেখা থাকবে তাকে মারতে হবে। তো জেইনকে যে মারতে চেয়েছিল সেই লোকটাকেই রুকসেন মেরে ফেলেছিল। রুকসেন নিজেই নিজেকে ওয়েলকাম জানিয়ে জেইনের গালে কিস করে। এটা থেকে সুপ্রিমো রুকসেনকে ওয়ার্নিং করে। আর এসব কিছু দেখে নিকি অনেকটা ইয়াক বলে উঠে। তারপর নিকি অ্যালভারেজকে বলে আমরা কি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি? অ্যালভারেজ বলে হ্যাঁ, এটা অনেকটা সেফ রাস্তা। তখনই তার কাছে থাকা একটা ফটো নিচে পড়ে যায়, যেটা কিনা তার প্রেগন্যান্ট ওয়াইফের ছিল। নিকি কিছু একটা বুঝে যায় আর বলে সামথিং রং হেয়ার। জেন বলে এটা দিয়ে তুমি কি বুঝাচ্ছ? নিকি বলে এত বড় একটা ক্লু কিভাবে আমি মিস করলাম, এখন আমি সবকিছু বুঝতে পারছি। এর জন্যই সে সবসময় লেট করত। জেন অনেকটা অবাক হয়ে যায়। তখন নিকি বলে সব তোমার ফ্রেন্ড, তোমার অ্যালায়েন্স না। এটা বলে সে অ্যালভারেজ বলে চিৎকার দিয়ে সামনে এগোতেই অনেকগুলো গোল্ডেন মাস্ক পরা লোক তাদের ঘিরে ধরে। নিকি সহ বাকিরা বলে উঠে যে অ্যালভারেজ তুমি টেইটর, তুমি প্রতারক। অন্যদিকে আমরা দেখি লাক্সকে মেট জিজ্ঞাসা করছিল যে ম্যাডাম ভায়োলেন্ট গোল্ডেন মাস্ক পরা লুক দিয়ে কি বুঝিয়েছে। যদি ম্যাডাম ভায়োলেন্ট সেলিনকে না মেরে থাকে তাহলে তাকে কে মেরেছে? লাক্স বলে ডেফিনেটলি কিছু একটা রং এখানে আছে। মিয়া বলে লাক্স, জেন কি এখনো ডেঞ্জারে আছে? তখন লাক্স তাদের বলে এখানে থাকার জন্য, আর সে চলে যাচ্ছিল। তখন ভেনিসা বলে আমরা এখানে এভাবে থাকতে পারি না। তখন লাক্স বলে আমাকে যেতে হবে, আর এইস আর জেনকে বলতে হবে যে ম্যাডাম ভায়োলেন্ট যা বলেছে তা সঠিক বলেছে, গেম এখনো ওভার হয়নি। মিয়া বলে আমরা তোমার সঙ্গে যাব। বাকিরাও বলে আমরা জেনকে একা ছাড়বো না। যদি আমরা মারা যাই তাহলে একসঙ্গে মারা যাব, এটা আমরা একজন অন্যজনকে প্রমিস করেছি। লাক্স বলে এগুলো তোমাদের উপরে নির্ভর করে। অন্যদিকে আমরা দেখি স্যার এলভারেজ তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল আর বলছিল আই এম সরি মিসেস শাম। আর অন্যদিকে লাক্স বলছিল যে এগুলো ম্যাডাম ভায়োলেন্টদের থেকেও আরো বেশি ডেঞ্জারাস, আমাদের শীঘ্রই কিছু করতে হবে। তখনই আমরা দেখি নিকি সেখান থেকে কোনোভাবে ছুটে স্যার এলভারেজের কাছে যাওয়ার চেষ্টা করে। তখনই স্যার এলভারেজ তার হাতে গুলি করে, আর এই গুলির সাউন্ড বাকিরাও শুনতে পায়। তারা ভাবে জেইনটা কোনো বড় বিপদে আছে, তাই তারা জেইনকে সাহায্য করার জন্য জঙ্গলের দিকে ছুটে যায়। জেইন চিৎকার করে স্যার এলভারেজকে জিজ্ঞাসা করে আপনি এরকমটা কেন করছেন? স্যার উত্তরে দেয় আমার সন্তানের জন্য। মানে হয়তোবা তার প্রেগনেন্ট ওয়াইফ সন্তান সহ মারা গিয়েছে আর তার জেইনকে দরকার, কারণ জেইনের রক্তে এমন কিছু আছে যা মৃতকে জীবিত করতে পারে। সে সুপ্রিমোকে ওয়ার্নিং দিয়ে বলে আমার ধৈর্যের পরীক্ষা নিও না বয়, আমি আমার সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারি।
তখন জেন বলে, যখন তোমার ওয়াইফ জানতে পারবে তুমি এমনটা করেছো, তখন তুমি কি ভাবো সে তোমাকে মাফ করবে? অ্যালভারেজ বলে, সেম জিনিসটা সেলিনও আমাকে বলেছিল। আমরা বুঝতে পারি যে সেলিনকে স্যার অ্যালভারেজ মেরেছে। জেন খুব রাগ ক্ষোভ নিয়ে বলে, তুমি সেলিনকে মেরেছ, ইউ মনস্টার। স্যার অ্যালভারেজ খুব রাগ করে বলে যে, তুমি যদি আমার সঙ্গে না আসো, তাহলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো আমি সেখানেই তোমাকে মেরে ফেলবো। আমার তোমার রক্তের দরকার। সে সুপ্রিমোকে বলে, তাকে আমাকে দিয়ে দাও। সুপ্রিমো বলে, তাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করব। এসব শুনে স্যার অ্যালভারেজ রাগ করে বলে যে, তাহলে এখানেই মরো। যখনই সে জেনের উপর গুলি করতে যাবে, তখনই আমরা দেখি সেখানে আরও একজন এসে তার হাতে গুলি করে দেয়। জেন চিৎকার করে বলে এলিসন, যে কিনা জেইনের বড় বোন ছিল। আর আরেকজন বলে উঠে যে সামান্তা। আমরা বুঝতে পারি সামান্তা আর এলিসন দুজনই একজন। অ্যালভারেজ বিচ বলে গালি দেয়। সামান্তা বলে, যথেষ্ট হয়েছে, আর এগুলো বাদ দাও। তখন অ্যালভারেজ রাগ করে বলে, তোমার সরি আমার সন্তানকে কি ফিরিয়ে আনবে? সামান্তা বলে, আমি তোমার মেয়েকে মারিনি। কিন্তু অ্যালভারেজ রাগ করে বলে, মিথ্যাবাদী। রাগ আর হিংসা সানিকে মেরেছে। কিন্তু অ্যালভারেজ মানতে রাজি না। সে বলে, তুমি সবকিছুর সবসময় ক্রেডিট নিয়ে নিতে, যেটা কিনা তাকে মেরেছে। এলিসন বলে, তুমি রাগে অনেকটা অন্ধ হয়ে গেছো অ্যালভারেজ। অ্যালভারেজ বলে, আমি তোমার বোনকে মেরে ফেলবো, তাহলে হিসাব বরাবর হয়ে যাবে। এলিসন বলে, একটা রং মুভ, আর আজকের রাত তুমি কখনোই ভুলবে না। অ্যালভারেজ তার লোকদের বলে, অ্যাটাক করো। তারপর আর কি, তুমুল ফাইট। এলিসন সেই লেভেলের ফাইট করে। চারিদিকে শুধু গান শুট হচ্ছিল। এক পর্যায়ে আমরা দেখি জেইনরাও ফাইট করা শুরু করে। অ্যালভারেজের হাতে যেহেতু আঘাত লাগা ছিল, তাই সে কিছুটা দুর্বল ছিল। আমরা দেখি সুপ্রিমো অ্যালভারেজের কাছে আসে আর তার গানটা কন্ট্রোল করার চেষ্টা করে। এই চক্করে সুপ্রিমোর গায়ে গুলি লেগে যায়। জেইন সুপ্রিমো বলে চিৎকার দেয়। রাগে এলিসন অ্যালভারেজের উপর গুলি করে। যেহেতু অ্যালভারেজের শোল্ডারে গুলি লাগে, তাই তার তেমন কিছুই একটা হয় না। তারপর সে এলিসনের সঙ্গে আবার ফাইট করতে থাকে। কিন্তু এলিসন তাকে হারিয়ে দেয়। মানে সামান্তা বলে কথা, সামান্তা তো আর এমনি এমনি হয়ে যায়নি। ফাইটিং সিনগুলো সেই লেভেলের ছিল, আর দেখার মতো ছিল। এক পর্যায়ে সে অ্যালভারেজকে মাটিতে ফেলে আচ্ছা মতো ঘুষি দিতে থাকে। এরপর আমরা দেখি কিছুটা সকাল হয়ে যায়। এইসের কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল। জেইন তাকে রিকোয়েস্ট করছিল যে এভাবে যেন তাকে ছেড়ে না যায়। তার জন্য তো গান গাওয়াও বাকি আছে, আর তারা বাইরে যাবে, একসঙ্গে ঘুরবে। আমরা দেখি সুপ্রিমো বলে, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এই বলে সে বিদায় নেয়। আমরা দেখি বাকিরাও সেখানে চলে আসে আর এইসের পাশে কান্না করা শুরু করে। আমরা দেখি সেখানে রেইস ছিল, তার সামনে সামান্তা ছিল, মানে লাক্স আর এলিসন। রেইস তো তার ভয়েস শুনেই অনেক বেশি স্তব্ধ হয়ে যায়। পরিবেশটা একেবারে অন্যরকম ছিল। ঠিক তখনই সেখানে ডক্টর রেজন চলে আসে। আমরা দেখি রেজন তাকে চেক করে বলে যে এখনও সে জীবিত আছে, কিন্তু তার পালস অনেক লো। তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু আশপাশ কোনো ভালো হসপিটাল নেই। রেইস তাকে রিকোয়েস্ট করে বলে যে কোনোভাবেই এইসকে বাঁচান। হঠাৎ দেখি আমরা জেন বলে উঠে, ইউজ মি, আমাকে ব্যবহার করো আর সুপ্রিমোর জীবন ফিরিয়ে আনো। ডাক্তার তাকে বলে যে তোমার হয়তোবা বডি এসব কিছু হ্যান্ডেল করতে পারবে না, এর কারণে তুমি মারা যেতে পারো। কিন্তু জেন কোনো কিছুই মানে না। ডাক্তার বলে যে এতে তুমি মারা যেতে পারো। সে বলে, আমি এসব কিছু কেয়ার করি না, আমার শরীরের শেষ রক্ত দিয়ে হলেও তাকে জীবিত করো। ডক্টর আশপাশ তাকে দেখে কারো কোনো অবজেকশন নেই, তাই তারা সিদ্ধান্ত নেয় যে জেইনের রক্ত ব্যবহার করে সুপ্রিমোর প্রাণ ফিরিয়ে আনবে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখি মিসেস কেত এসএসজির অফিসে কিছু একটা টাইপিং করছিলেন, যেখানে বলা হচ্ছিল যে এই ইউনিভার্সিটি কখনোই ভুলবে না যারা কিনা নিজেদের প্রাণ স্যাক্রিফাইস করেছে। বছরের পর বছর ধরে যেই দেয়াল আর কারাগারের মতো সিস্টেম ছাত্রদের আটকে রেখেছিল, সেটা অবশেষে ধ্বংস হয়ে যায়। কেউ দ্রুত সেই অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যায়, আর কেউ থেকে যায় পুরনো ক্ষত আর স্মৃতি নিয়ে। কিছু গল্প ভুলে যাওয়ার জন্য না, মনে রাখার জন্য। কারণ এই ইউনিভার্সিটি শুধু মৃত্যু আর ভয় দেয়নি, এখানে জন্ম নিয়েছে ভালোবাসা, বন্ধুত্ব, ত্যাগ আর স্বাধীনতার জন্য লড়াই।
আমরা দেখি মেট আর অ্যাঞ্জেলিকা শেষমেশ একসঙ্গে থাকে। অন্যদিকে ছিল দেব আর মিয়া। তারপর আমরা দেখি তাদের গ্র্যাজুয়েশন ডে চলে আসে, যেখানে কিনা রুকসেন একটা গ্যাং নিয়ে আসে আর এদিকে নাজির আর নিকি একটা গ্যাং নিয়ে আসে। মানে তারা আগের যে সোয়েগ ছিল সেটা নিয়ে সেখানে হাজির হয়। আমরা দেখি এলিসনকে, যে কিনা সামান্তা, তার সামনে রেইস চলে আসে। সে তাকে বলে এখন কি হয়েছে। সে সামান্তাকে বলে এত কিছু হওয়ার পর তোমাকে এভাবে সামনে দেখে অনেক ভালো লাগছে মিস এলিসন শাহ। রেইস বারবার এলিসনকে ফোন করছিল আর এলিসন বিরক্ত হয়ে বলে প্লিজ আমার ফোনে বারবার কল দেওয়া বন্ধ করো মিস্টার রেইস সিলভেনিয়া। রেইস তখন একটু ইনোসেন্ট ফেস নিয়ে বলে আমি তো মাত্র 5 বার কল করেছি। কিন্তু এলিসন সাথে সাথে উত্তর দেয় 9 বার, পুরো 9 বার। এটা বলে সামান্তা চলে যাচ্ছিল, কিন্তু রেইস তাকে আটকায় আর বলে আমার একটা কোয়েশ্চেন আছে, আমি যদি তোমার হৃদয় চুরি করি তাহলে কি আমার পাপ হবে? সামান্তা একটু স্মাইল করে আর বলে নট রিয়েলি, কিন্তু এটা একটা পারফেক্ট ক্রাইম হবে। তারপর সে বলে তোমার কি এখন শেষ হয়েছে? মানে আজকে জেইনের অনেক ইম্পর্ট্যান্ট একটা ডে। আমরা দেখি জেইনেরও এন্ট্রি হয়। তারপর আমরা দেখি তাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়, যেখানে কিনা হেল ইউনিভার্সিটি একসময় ভয়, মৃত্যু আর অত্যাচারের জায়গা ছিল, আজ সেই জায়গাতে ছাত্ররা দাঁড়িয়ে আছে বিজয়ী হয়ে। জেইন স্টেজে উঠে পুরো জার্নি নিয়ে কথা বলে। তার স্পিচ ছিল একদম অন্যরকম। সে বলে কিউরিওসিটি আমাদের এখানে এনেছিল, ইগনোরেন্স আমাদের বন্দি করেছিল, আর সাহস আমাদের বাঁচিয়েছে। তারপর সে আরও বলে এই জায়গায় আমি শিখেছি সব বন্ধু আসল বন্ধু না। আমি লড়াই করতে শিখেছি, এমনকি যখন কোনো নিয়ম ছিল না তখনও। এই নরকের মাঝেও আমি ভালোবাসতে শিখেছি, আর ভালোবাসার কারণেই আমরা বেঁচে গেছি। তার এসব কিছু শুনে পুরো জায়গায় করতালিতে ভরে যায়। এরপর এইসকে সম্মান দেওয়া হয় দ্য ওয়ান হু হেল্ড ব্যাক দ্য ডার্কনেস হিসাবে। সবাই বুঝতে পারে সে শুধু একজন ফাইটার না, সে পুরো হেল ইউনিভার্সিটির আশা ছিল, আর সবার ফেভারিটও ছিল। এইস তখন সবাইকে বলে তোমরা সবাই গর্বিত হও, কারণ তোমরা সারভাইভ করেছ। সারভাইভাল ইটসেলফ ইজ ভিক্টোরি। তারপর আসে ফাইনাল টপ র্যাঙ্কিং ঘোষণা, আর প্রথম স্থান পায় রেইস সিলভেনিয়া। স্টেজে রেইস আসলে সবাইকে অভিনন্দন জানায়, এরপর নিজেকেও স্পেশাল অভিনন্দন জানায়। তারপর সে এলিসনকে টার্গেট করে বলে যে তোমার হৃদয় চুরি করার জন্য যা করা লাগে আমি করব, আর এটা যদি কোনো ক্রাইম হয় তাহলে এখনই আমাকে অ্যারেস্ট করো। তারপর আমরা দেখি সকল গ্র্যাজুয়েটরা সেলিব্রেট করা শুরু করে, মানে তারা নিজেদের মধ্যে আনন্দে মেতে ওঠে আর একজন অন্যজনের খুশিতে সামিল হয়। এরপর আমরা দেখি সবাই দল দল করে সেই ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছিল, মানে এখন আর এই ইউনিভার্সিটিতে তাদের কোনো কাজ নেই। আমরা দেখি জেইন মেটের সঙ্গে ছিল আর অনেক বেশি স্মাইল করছিল। তারপর দেখি তাদের অপোজিটে লাক্স আর এইস দাঁড়িয়ে ছিল। মেট তাকে বলে তাদের কাছে যাওয়ার জন্য। যখন জেইন তাদের কাছে যায় তখন রেইস সামনে থেকে বলে নাইস স্পিচ, অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। জেইন তাকে থ্যাংক ইউ বলে আর বলে তুমি কি কান্না করেছ? রেইস স্মাইল করে আর বলে নট সো মাচ। তারপর এইস সেখানে আসলে লাক্স তাকে উদ্দেশ্য করে বলে যে জেইনের খেয়াল রাখার জন্য। তারপর আমরা দেখি সবার কাছ থেকে বিদায় নিয়ে সুপ্রিমো আর জেইন সেখান থেকে চলে যায়। গাড়িতে রাস্তায় জেইন অবশেষে স্বীকার করে যে এইসকে সে এড়িয়ে চলছিল, কারণ সে ভয় পেয়েছিল। সে ভয় পেত এইস তার জন্য নিজের জীবন দিয়ে দিবে। জেইন বলতে থাকে যে সে এইসকে হারাতে চায় না। অন্যদিকে এইসও স্বীকার করে বলে যে সে জেইনের জন্য সবকিছু করতে প্রস্তুত, কারণ সে সত্যি তাকে ভালোবাসে। এরপর তারা অ্যাঞ্জেলিকার বিষয়ে তাদের ভুল বুঝাবুঝি নিয়ে কথা বলে। জেইন মজা করে বলে এখন তারা ইকুয়াল, মানে দুজনই ভুল করেছে, তাই পুরনো ঝামেলা ভুলে যাওয়াই ভালো। তারপর আমরা দেখি সুপ্রিমো তার গাড়িটা এক জায়গায় থামায়। বাইরে বের হয়ে জেইন অনেকটা অবাক হয়ে যায় আর আনন্দে খুশিতে কান্না করা শুরু করে, কারণ সামনে শহর ছিল। সুপ্রিমো তাকে জড়িয়ে ধরে আর নিজেদের মধ্যে তারা একটা মোমেন্ট ক্রিয়েট করে। তারপর এইস নিজের গাড়ি থেকে একটা ফুলের তোড়া নেয়, যেটা কিনা সে জেইনকে দেওয়ার জন্য নিচ্ছিল। তখনই তার গাড়ির সামনে একটা কালো লেটার খুঁজে পায়, যেটাতে আরও কিছু একটা লেখা ছিল।
যেটা দেখে তার মুখের পুরো এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। মানে আমরা বুঝতে পারি যে এই গল্প হয়তোবা এখনো শেষ হয়নি, এর সিজন 2ও আসতে পারে। আর এর সাথেই এর এন্ডিং এখানে হয়ে যায়।